প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন 13ই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক। ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র চালনায় তৈরি। তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে। আর এ কারণেই সরকারের প্রোপাগান্ডা সচিব বলছে সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। এতদিনে স্পষ্ট হলো কেন সরকার সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীগুলোকে রেখে এরকম একটি প্যারামিলিটারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে। এরাই হবে সরকারের মূল কিলিং স্কোয়াড। আসুন এদের সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে এরকম একটি প্যারামিলিটারি গঠিত হচ্ছে, যাদেরকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে দেশের তরুণ তরুণীদের জুডো, কারাতে, তায়কোন্ডো শেখানো হবে, এমনকি বন্দুক চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। সরকার বলছে এটা আত্মরক্ষার জন্য, গণপ্রতিরক্ষার উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের প্রতিরক্ষা, কার বিরুদ্ধে এই প্রস্তুতি, কেন হঠাৎ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজন হলো? সরকারের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি বক্তব্য দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে এই প্রশিক্ষণ কেবল ক্রীড়া বা আত্মরক্ষার জন্য নয়, বরং রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে ভাবা হচ্ছে। তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাত মাথায় রেখে এই বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের পাশে দাঁড়াবে। কি ভয়ঙ্কর বক্তব্য বলুন! এমন বক্তব্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে, কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতির মুখে নেই। সীমান্তে উত্তেজনা থাকলেও তা কখনোই সরাসরি যুদ্ধ পর্যায়ে পৌঁছায়নি। তাহলে কেন এমন প্রস্তুতি? প্রশিক্ষণের রূপরেখা দেখলে মনে হয় এটা কেবল একটি শারীরিক কসরত বা প্রশিক্ষণ নয়। 6,500 তরুণ তরুণীকে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। 15 দিনের আবাসিক কোর্সে তাদের খাওয়া দাওয়া, পোশাক, এমনকি ভাতাও দেওয়া হবে। পরে বছরে 20-30 হাজার করে প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা লাখ ছাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা নিজেই। শুনতে মনে হয় একটা আধা সামরিক বাহিনী গঠনের পরিকল্পনা করেছে সরকার। এখানেই ভয়টা আসলে, কারণ দেশে ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মিলিয়ে প্রায় 14-16 লাখ সশস্ত্র সদস্য রয়েছে। এর বাইরে আরো একটি বাহিনী গঠনের প্রয়োজন কেন? বিশেষ করে যখন জানা গেছে যে জুলাই আগস্টের সহিংস আন্দোলনে থানা থেকে লুট হওয়া 1400 অস্ত্র, বিপুল গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। সেই অস্ত্র যদি প্রশিক্ষিত তরুণদের হাতে পড়ে, তাহলে সেটা কেবল বিশৃঙ্খলা নয়, রক্তপাত ডেকে আনবে। এটা অনুমান করার জন্য বিরাট বিশ্লেষক হওয়ার দরকার নেই। ডিসি সম্মেলনে এই প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। এমন তথ্য প্রকাশের পর অনেকেই ভাবছেন বিষয়টা এখন শুধু একজন উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং সরকারিভাবে চিন্তা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন সশস্ত্র বাহিনী চাইলে এই কাজ করতে প্রস্তুত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি অন্তত আলোচনায় আছে। প্রশ্ন হলো, একটা দেউলিয়া অর্থনীতির দেশে যেখানে মুদ্রাস্ফীতি আর বেকারত্বে তরুণদের জীবন নাজুক, সেখানে সরকার কেন তাদের হাতে অস্ত্র দিতে চাইছে? ইতিহাস বলে যখনই কোনো সরকার নিজেদের বিরুদ্ধে জনরোষ, আন্দোলন বা প্রতিপক্ষের রাজনৈতিক শক্তিকে ভয় পায়, তখন তারা নিজেদের পক্ষে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বাহিনী তৈরি করার পথে যায়। ইউক্রেনের আজব ব্যাটালিয়ন বা মুসোলিনির ফ্যাসি বাহিনী এই উদাহরণগুলো তাই আবার আলোচনায় এসেছে। এ ধরনের বাহিনী প্রথমে দেশ রক্ষার নামে তৈরি হয়, পরে তা রাজনৈতিক দমন যন্ত্রে পরিণত হয়। বাংলাদেশে টাউন ডিফেন্স পার্টি নামের যে নতুন সংগঠন চলছে, সেটা এই আশঙ্কার প্রতিধ্বনি। 250 জন তরুণকে ইতোমধ্যেই আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোর্সের উদ্বোধন করেছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, যিনি এই বাহিনীকে গণপ্রতিরক্ষা দল বলে অভিহিত করেছেন। শুনতে ভালো লাগলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। যে দেশে প্রতিদিন 300-র বেশি হত্যাকাণ্ড ঘটছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাগরিকরা শান্তি রক্ষা করবে, এটা বিশ্বাস করবেন আপনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনে যে তরুণ ছাত্ররা থানায় হামলা করেছিল, তারাই এখন আবার অস্ত্র শেখার সুযোগ পাচ্ছে। যদি সেই হিংস্র গোষ্ঠীর কিছু অংশ এই প্রশিক্ষণে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে তাদের ব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে করা হবে, এবং সেটা নিশ্চিত। এবং সেটা নাকি শুরু হবে এই 13ই নভেম্বর আওয়ামী লীগ দমন দিয়ে। আর এই আশঙ্কা শুধু বিরোধী দল বা আওয়ামী লীগের নয়, এটা দেশের প্রত্যেক নাগরিকের উদ্বেগের কারণ। কারণ একবার যখন সাধারণ নাগরিকদের হাতে রাষ্ট্র অনুমোদিত অস্ত্র চলে যায়, তখন সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডক্টর হুমায়ুন কবিরের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটা ইউক্রেনের পথ অনুসরণ করে বিপজ্জনক একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। ইউক্রেনে
মব ভায়োলেন্স থেকেই তৈরি হয়েছিল আজব ব্যাটালিয়ন, যারা পরে ভিন্ন মতাবলম্বীদের উপর দমন নিপীড়ন চালায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্যাটার্ন দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সমন্বয়কারীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বলছেন প্রয়োজনে তারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে। তাদের হাতে যদি এখন প্রশিক্ষণ আর অবৈধ অস্ত্র যুক্ত হয়, তাহলে ফল কি হতে পারে তা সহজে অনুমান করা যায়। এখানে সরকারের যুক্তি যে এটি জাতীয় নিরাপত্তার অংশ, সেটা খুব দুর্বল যুক্তি। কারণ দেশের সীমান্ত পরিস্থিতি বা নিরাপত্তা সংকট এমন পর্যায়ে নেই যে নাগরিকের সামরিক প্রশিক্ষণ দরকার। বাংলাদেশ কোনো যুদ্ধাবস্থা নেই, বরং এই উদ্যোগকে অনেকে দেখছেন রাজনৈতিক পুনর্গঠনের হাতিয়ার হিসেবে, যেখানে নির্বাচনের আগে বা পরে প্রশিক্ষিত জনবল ব্যবহার করা যেতে পারে প্রতিপক্ষ দল বা প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভারতের দালাল বা ষড়যন্ত্রকারী বলে সমালোচকদের আক্রমণ করা হচ্ছে, তাদের বোঝা যাচ্ছে যে সরকারের উপদেষ্টারা এই উদ্যোগের বৈধতা নয়, বরং রাজনৈতিক সুবিধা নিয়েই বেশি ভাবছেন। যদি উদ্দেশ্য সত্যি আত্মরক্ষা বা গণপ্রতিরক্ষা হতো, তাহলে এই প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকতো, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিচয়ের ভিত্তিতে নয়। সবচেয়ে ভয়াবহ দিক হলো জঙ্গিদের পুনরুত্থান এবং জেল ভাঙার ঘটনায় যারা পালিয়েছে তারাও যদি এই প্রশিক্ষণ ব্যবস্থায় ঢুকে পড়ে, তাহলে দেশে নতুন এক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠবে, যা আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে চলে যাবে। ইতিমধ্যে একজন ধর্মীয় নেতা বলেছেন বাংলাদেশ নাকি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। ইরানের মতো বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন যারা, তারা যদি এই প্রশিক্ষণ পায় তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ঝরঝরে। এই মুহূর্তে বাংলাদেশের সমাজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে। একদিকে বেকার তরুণদের হতাশা, অন্যদিকে সরকারের অজানা যুদ্ধ প্রস্তুতি। দুইয়ের সংমিশ্রণ ভয়ানক। যদি রাজনৈতিক প্রতিশোধ বা ভয়ের রাজনীতি থেকে এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটা দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী, তাতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র যদি সত্যি স্থিতি চায়, তাহলে তাকে নাগরিকের হাতে অস্ত্র নয়, সুযোগ এবং আস্থা দিতে হয়। তরুণদের প্রশিক্ষিত যোদ্ধা নয়, প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তাদের লেখাপড়া ফিরিয়ে নিতে হয়। আপনি গত 1.5 বছরে আপনি কোনো আহ্বান শুনেছেন এই ডক্টর ইউনূস বা তার কোনো উপদেষ্টার মুখ থেকে যে বাপরা তোমরা পড়ালেখায় ফেরত যাও, তোমরা রাস্তায় না থেকে পড়ালেখায় ইউনিভার্সিটিতে ফেরত যাও, ক্লাসে ফেরত যাও? আপনি শুনবেন না। ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখুন, কি ভয়াবহ রেজাল্ট হয়েছে এবার। ম্যাট্রিকেও তাই। আর কত ছেলে পেলে ম্যাট্রিক থেকে ঝরে পড়েছে, কলেজে ভর্তি হয়নি, তার হিসেব এই সরকার দিতে পারবে না। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার একটা ছায়া বাহিনী তৈরির পথে হাঁটছে, যার লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয়, দমন। আর সেই আশঙ্কা যদি সত্য হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বা হয়ে গেছে। যারা মনে করছে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। আমি বারবার এই কথা বলি, আপনারা হয়তো আমার উপর বিরক্ত হন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা। চারদিকে তাকান, নিজের সন্তানদের কাছে খোঁজ দিন, ইয়াং সন্তানদের কাছে খোঁজ দিন যে তাদেরকে কোন পথে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। 10 থেকে 13ই নভেম্বর এই 4 দিনকে ঘিরে অজানা আতঙ্ক তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ ও ঢাকা লকডাউন কর্মসূচি, অন্যদিকে সরকারের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ ঠেকাতে কি পুলিশের পোশাক পরে মাঠে নামছে এক বেসরকারি বাহিনী? আর সেই বাহিনী গঠন করেছে কারা? তাদের পিছনেই বা কে? নর্থ ইস্ট নিউজের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। সংবাদ মাধ্যমটি লিখছে, 9,000 তরুণকে নিয়ে গঠিত একটি বেসরকারি বাহিনী, যারা পুলিশের পোশাকে ঢাকায় মোতায়েন থাকবে। ভারতের নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদন বলছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশে সহায়ক বাহিনীর অংশ হিসাবে গড়ে ওঠা শত শত যুবককে পুলিশের পোশাক পরানো হবে। তারা এরই মধ্যে ঢাকার অনেক জায়গায় অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে ডিএমপির পোশাক বিতরণ করা হয়েছে। এই পরিকল্পনায় ঢাকার 9টি সেক্টরে সশস্ত্র সদস্য সহ মোট 6,829 জন সদস্য মোতায়েন করা হবে। প্রতিবেদনে বলা হয়, ঢাকাকে ভাগ করা হয়েছে 9টি সেক্টরে: রমনা, মতিঝিল, লালবাগ, তেজগাঁও, গুলশান, মিরপুর, উত্তরা এবং ওয়ারী, যার মধ্যে শহরের সব থানা এলাকাকে বিশাল নিরাপত্তার আওতায় রাখা হবে।
প্রতিটি সেক্টরে থাকবে পৃথক কন্ট্রোল রুম এবং দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার। এই পরিকল্পনাটি এসেছে পুলিশের ভেতরের একটি নথি থেকে, যার তারিখ 7 নভেম্বর। সেখানে স্পষ্ট বলা আছে, কর্তব্যরত সকল পুলিশ সদস্য সরঞ্জাম পরিধান করবেন, আগ্নেয়াস্ত্র বহন করবেন এবং পোর্টেবল ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে যোগাযোগ বজায় রাখবেন। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়, কোনো বেআইনি কার্যকলাপ এবং সহিংস ঘটনা ঘটলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, সহকারী জেলা প্রশাসক, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য পাঠাবেন। নিয়ন্ত্রণ কক্ষ প্রতি ঘন্টায় তথ্য সংগ্রহ করবে, যা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অপরাধ ও অপারেশন ইউনিটের প্রধানদের সরাসরি জানাতে হবে। ঢাকার 9টি সেক্টরের প্রতিটিতে থাকবে এক ডেপুটি কমিশনার ও সহকারী কমিশনার। কন্ট্রোল রুম থেকে নির্দেশ যাবে প্রতিটি প্লাটুনে, কোথায় বিক্ষোভ হচ্ছে, কোথায় আওয়ামী লীগের সমাবেশ দেখা গেছে, কোথায় হস্তক্ষেপ লাগবে, সব নির্দেশ যাবে ওয়্যারলেসে। আর প্রতিটি প্লাটুনে থাকবে বেসরকারি বাহিনী। কিন্তু এই বাহিনী কারা? সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে লিখেছেন, এদের মধ্যে অনেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কমিউনিটি সাপোর্ট ভলেন্টিয়ার প্রোগ্রামের অধীনে নিয়োগ পেয়েছেন, বেতন পাচ্ছেন প্রজেক্ট ফান্ড থেকে, কিন্তু কাজ করছেন নিরাপত্তা অভিযানে। বিশ্লেষকরা বলছেন, বেসরকারি বাহিনীর এই পদ্ধতি নতুন নয়। পাকিস্তানে এর উদাহরণ আছে। সেখানে রাজাকার ধরনের স্বেচ্ছাসেবক বাহিনী রাজনৈতিক বিক্ষোভ দমন করতে ব্যবহৃত হয়েছিল। শ্রীলঙ্কাতেও একসময় সরকারি দলের যুব সংগঠনগুলো পুলিশের সাথে যৌথ অভিযানে অংশ নিয়েছিল, যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল। বাংলাদেশের সংবিধান ও পুলিশ আইন অনুযায়ী রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধুমাত্র পুলিশ, আনসার, বিজিপি ও সেনাবাহিনীর মতো সরকারি বাহিনী। তাহলে বেসরকারি বাহিনী গঠন কি আইনসিদ্ধ? আইন বিশেষজ্ঞরা বলছেন না, এটি সরাসরি আর্টিকেল 62 ও পুলিশ অ্যাক্ট 1861 এর পরিপন্থী। কারণ কোনো ব্যক্তি রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে নিরাপত্তা কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। তাহলে প্রশ্ন ওঠে, এই পরিকল্পনা কি সরকারের ইচ্ছাই হচ্ছে, নাকি এটি কিছু উপদেষ্টার একান্ত নিজস্ব উদ্যোগ, যা এখন ছড়িয়ে পড়ছে প্রশাসনের অভ্যন্তরে? 10 থেকে 13 নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও এই কর্মসূচি ডেকে তারা বলছে জনগণের অধিকার রক্ষায় তারা এই আন্দোলনে নেমেছে। এই প্রেক্ষাপটে সরকারের অভ্যন্তরে নিরাপত্তার শঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হলো, এই শঙ্কার মোকাবেলায় যদি পুলিশই যথেষ্ট হয়, তাহলে কেন বেসরকারি বাহিনী গঠনের প্রয়োজন পড়ল এবং কেন সেটি করা হলো একজন উপদেষ্টার নেতৃত্বে? এই বাহিনীর সদস্যরা যদি পুলিশের পোশাকে থাকে, যদি কোনো সহিংসতা ঘটে, তাহলে দোষ কার ঘাড়ে যাবে? এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, এমন কোনো বেসরকারি বাহিনী মাঠে থাকছে না। রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন মুখ, একই ইউনিফর্ম, একই নির্দেশে কাজ করছে। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছে, লিখেছে, জাতির জন্য সেবা করছি। যদি সত্যি বেসরকারি বাহিনী মাঠে নামে, তাহলে এর রাজনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে। একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা বাহিনীর ব্যবহারের অভিযোগ আরও জোরালো হবে। আর যদি সহিংসতা ঘটে, তাহলে আন্তর্জাতিক মহলও প্রশ্ন তুলবে, বাংলাদেশ কি তার আইন শৃঙ্খলা ব্যবস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছে? আইনের শাসন আর রাজনৈতিক আনুগত্য, এই দুয়ের ভারসাম্যই এখন বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা। যদি সত্যি এই 9000 সদস্য মাঠে নামে, তাহলে সেটি শুধু আওয়ামী লীগের বিক্ষোভ ঠেকানোই নয়, বরং বাংলাদেশের প্রশাসনিক ভবিষ্যতেরও এক অন্ধকারের ইঙ্গিত দেবে। 10 থেকে 13 নভেম্বর ঢাকার রাজপথে শুধু রাজনীতি নয়, পরীক্ষা হবে রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতারও। আর সেই পরীক্ষার ফলাফলই হয়তো ঠিক করে দেবে বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে। আপনার মতে বেসরকারি বাহিনীর ইস্যুটি কতটা বিশ্বাসযোগ্য, নাকি এটি শুধুই রাজনৈতিক অপপ্রচার? জানান আপনার মতামত।